নমস্কার। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি তুফান। আর আজ আমরা আলোচনা করব মনিটারি পলিসি নিয়ে। তো এই মনিটারি পলিসি কে ভারতে চালায়? এটা চালায় হচ্ছে আরবিআই। এবার বেসিক কিছু টার্ম আছে, আমরা অ্যাকচুয়ালি আজকে সেই টার্মগুলো নিয়ে আলোচনা করব। যেমন সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, এইগুলো কী জিনিস আর কেন এই জিনিসগুলো আছে, আমরা বেসিক্যালি সেই জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা আসে সেটা আসে সিআরআর, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। এটা কি জিনিস? আমরা ব্যাংকে গিয়ে যে আমরা ব্যাংকে গিয়ে তো বিভিন্ন পরিমাণ টাকা জমা দেই। তো এমন হতে পারে যে ব্যাংক সেই টাকাগুলো নিয়ে কখনো চলে যেতে পারে। তো বা ব্যাংক কখনো বন্ধ হয়ে যেতে পারে, ব্যাংক কখনো দেউলিয়া হয়ে যেতে পারে। তো সেই সময় মানুষজন তো থেমে থাকবে না, মানুষজনকে তখন শান্ত করতে হবে। তো সেই জন্য প্রত্যেকটা ব্যাংকে আরবিআই এর কাছে কিছু পরিমাণ টাকা জমা দিতে হয়। আর সেটা কি হিসেবে জমা দিতে হয়? সেটা ক্যাশ আকারে জমা দিতে হয়, যেটা অ্যাকচুয়ালি ব্যাংকিং টার্মে বলা হয় লিকুইডিটি অফ ক্যাশ। তো সেই হিসেবেই আরবিআই এর কাছে জমা দিতে হয়, যাতে সেই সময় মানুষকে শান্ত করা যায় কিছু সময়ের জন্য, যে আপনারা এই পরিমাণ কিছু টাকা রাখুন, আপনাদেরকে এখন এই টাকাটা দেওয়া হচ্ছে, আপনাদের বাকি টাকাটা আমরা শোধ করে দেওয়ার চেষ্টা করব। এখানে সেই রকমই লেখা আছে, দেখো। বলছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর আরবিআই ম্যান্ডেটস দ্যাট ব্যাঙ্কস স্টোর এ প্রপোর্শন অফ দেয়ার ডিপোজিটস ইন দ্য ফর্ম অফ ক্যাশ সো দ্যাট দ্য সেম ক্যান বি গিভেন টু দ্য ব্যাঙ্কস কাস্টমার ইফ দ্য নিড অ্যারাইজেস। মানে ওই আরবিআই এটা বলে যে ব্যাংকে আমরা যে টাকাগুলো দিচ্ছি সেই টাকার একটা অংশ আরবিআই এর কাছে জমা দিতে হবে, যেটা এখন ধরো 3%। মানে ব্যাংকে আমরা যদি 100 টাকা জমা দেই, তো এই 100 টাকার মধ্যে 3 টাকা ব্যাংক কার কাছে জমা দেয়? আরবিআই এর কাছে। যে টাকাটাকে যখন কোনো প্রয়োজন হবে সেই প্রয়োজন হিসেবে আমরা হচ্ছে ওই আরবিআই আমাদেরকে সেই টাকাটা দিতে পারে। তারপরে বলছে দ্য ক্যাশ রিজার্ভ ইজ আইদার স্টোরড ইন দ্য ব্যাঙ্কস ভল্ট অর ইজ সেন্ট টু দ্য আরবিআই। মানে সেই পরিমাণ টাকাটা ব্যাংক তার কাছে ওই সিআরআর হিসেবেই রাখতে পারে, অথবা আরবিআইয়ের কাছে পাঠিয়ে দিতে পারে আরবিআই কে কাছে জমা দেওয়ার জন্য। আর তৃতীয়ত, ব্যাংকস ডু নট গেট এনি ইন্টারেস্ট অন দ্য মানি দ্যাট ইজ উইথ দ্য আরবিআই আন্ডার দ্য সিআরআর রিকোয়ারমেন্ট। এর মানে কি? যে আমরা যেমন ব্যাংকে টাকা রাখি আর ব্যাংক তার ফলে আমাদেরকে কিছু পরিমাণ সুদ দেয়, এ সেরকমই যদি ব্যাংক এই রিজার্ভ ব্যাংকের কাছে এই টাকাটা সিআরআর হিসেবে যখন জমা রাখছে, তখন ব্যাংক দাবি করতে পারে না যে আমরা আপনার কাছে টাকা রাখছি, তো আপনারা কিছু পরিমাণ সুদ দিন আমাদেরকে। তো তা নয়, তাই বলা হচ্ছে যে সিআরআর এর কিন্তু কোনো পরিমাণ সুদ দেওয়া হয় না। এই গেল। এরপর আসছে এসএলআর। এসএলআরটা কি? এসএলআর হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। কি বলা হচ্ছে? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও অর এসএলআর ইজ এ মিনিমাম পার্সেন্টেজ অফ ডিপোজিটস দ্যাট এ কমার্শিয়াল ব্যাংক হ্যাজ টু মেনটেন ইন দ্য ফর্ম অফ লিকুইড ক্যাশ, গোল্ড অর আদার সিকিউরিটিস। মানে কি? যে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে বা ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা জমা পড়ছে, সেইটার একটা পার্সেন্টেজ ব্যাংক তার নিজের কাছেই ব্যাংকে রাখতে হবে। কি হিসেবে রাখতে পারে সেটা ব্যাংক? লিকুইড ক্যাশ হিসেবে, গোল্ড বা অন্য যে কোনো সিকিউরিটি, যেমন গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট বন্ড, বিভিন্ন এই হিসেবে রাখতে পারে। কেন রাখতে হবে? যে ওই মানে মোটামুটি আরবিআই যেটা করে সেটা হচ্ছে প্রায় 20 থেকে 22% ব্যাংকের কাছ থেকে টাকা আটকে রাখে। যেমন ধরো আমরা 100 টাকা ব্যাংকের কাছে জমা দিলাম, তার মধ্যে ধরে নিলাম 3% হচ্ছে সিআরআর হিসেবে ব্যাংক আরবিআইকে দিতে হচ্ছে। এছাড়াও ব্যাংকে এসএলআর হিসেবে ধরো 18% হচ্ছে, মানে 18 টাকা জমা রাখতে হচ্ছে। টোটাল কত টাকা বেরিয়ে গেল? 21 টাকা। কেন করা হয় এটা? তার কারণ, যাতে বাজারে বেশি পরিমাণ টাকা, ব্যাংকের কাছে টাকা থাকলে কি করবে? ব্যাংক সেই টাকা মানুষকে লোন দেওয়ার চেষ্টা করবে। লোন দেওয়া হলে কি হবে? মানুষের কাছে প্রচুর টাকা চলে আসবে। মানুষের হাতে যত বেশি টাকা আসবে, মানুষ তখন একটা জিনিসের পেছনে বেশি টাকা খরচ করতেও রাজি হয়ে যাবে। এর ফলে যে জিনিসটার দাম হয়তো যা নয়, মানুষ সেই জিনিসটার দাম সেই রকম হয়ে যাবে, যার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনফ্লেশন হবে। এই জিনিসটা আসছি আরও, আমরা পরের পয়েন্ট দেখে নেই। তো পরের পয়েন্ট বলছে দিস আর নট রিজার্ভ উইথ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাট উইথ ব্যাঙ্কস দেমসেলফ। মানে এটা
আরবিআইয়ের কাছে জমা দিতে হয় না, বরং ব্যাংকে তার নিজের কাছেই রাখতে হয় এই এসএলআরকে। তারপরেরটা বলছে দ্য এসএলআর ইজ ফিক্সড বাই দ্য আরবিআই, মানে আরবিআই অবশ্যই এসএলআরটা কত পার্সেন্ট হবে সেটাকে কে ফিক্স করে? এই আরবিআই। আর লাস্টে দেখো বলছে সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড এসএলআর হ্যাভ বিন দ্য ট্র্যাডিশনাল টুলস অফ দ্য সেন্ট্রাল ব্যাংকস মনিটারি পলিসি টু কন্ট্রোল ক্রেডিট গ্রোথ, ফ্লো অফ লিকুইডিটি অ্যান্ড ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। মানে কি সিআরআর আর এসএলআর এগুলো ট্র্যাডিশনাল একটা মাধ্যম হয়ে আসছে কাদের কাছে? যে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে আরবিআই, এদের কি করে কিসের জন্য? যে কি পরিমাণ বাজারে টাকা থাকবে বা কি পরিমাণ টাকা ছাপানো হবে অথবা দ্রব্যমূল্য বৃদ্ধিটা কি পরিমাণ হবে সেইটাকে কন্ট্রোল করার একটা মাধ্যম কি? এই সিআরআর অথবা এসএলআর। এবার আমরা আসবো রেপো রেট। অর্থাৎ কি? রেপো রেট হচ্ছে, রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ এ কান্ট্রি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন কেস অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংকস ইন দ্য ইভেন্ট অফ এনি শর্টফল অফ ফান্ডস। মানে ব্যাংক তো আমাদেরকে টাকা দেয়, অর্থাৎ লোন হিসেবে টাকা দেয়। তো এই রকম কখনো যদি ব্যাংকের কাছে টাকা শর্ট পড়ে যায় বা ব্যাংকের কাছে টাকা না থাকে, তখন ব্যাংক কার কাছ থেকে টাকা নেয়? ব্যাংক নেয় আরবিআই কাছ থেকে, যে কারণে আরবিআইকে কি বলা হয়? ব্যাংকার্স ব্যাংক। আরবিআই কাছ থেকে কোনো সাধারণ মানুষ লোন পায় না। আরবিআই একমাত্র কাকে লোন দেয়? আরবিআই কোনো না কোনো ব্যাংকেই লোন দেয়। তো সেরকম তাহলে যখন ব্যাংকের টাকা কম পড়ে যাচ্ছে তখন ব্যাংক কার কাছ থেকে গিয়ে লোন নিচ্ছে? আরবিআই কাছ থেকে। তো সেই আরবিআই যে সুদের হারে কোনো ব্যাংকে লোন দিচ্ছে সেইটাকে বলা হয় রেপো রেট। রেপো রেট ইজ ইউজড বাই মনিটারি অথরিটিস টু কন্ট্রোল ইনফ্লেশন। মানে এখানে একটা উদাহরণ দিই, ধরো 5 টাকার রসগোল্লা, তো ব্যাংকের কাছে প্রচুর টাকা হয়ে গেছে। ব্যাংক কী করবে? ব্যাংক সেটাকে কম সুদে মানুষের কাছে লোন দেওয়ার চেষ্টা করবে। যেই সুদের হারটা কমে যাবে তখন কি করবে? মানুষ লোন নেবে, মানুষের কাছেও প্রচুর টাকা হয়ে গেল। এইবার প্রত্যেকটা মানুষের কাছে টাকা, এবার একটা মিষ্টির দোকান যেখানটাতে রসগোল্লা পার পিস 5 টাকা, তো সেখানটাতে আস্তে আস্তে কি হবে? সেই রসগোল্লার ধরো চাহিদা আছে, তো আস্তে আস্তে রসগোল্লাগুলো বিক্রি হবে, সবার কাছে টাকা আছে, তো সবাই গিয়ে সেই রসগোল্লা কিনতে চাইবে। এবার এমন একটা পরিস্থিতি হবে যে এখানে আমরা ধরে নেবো যে রসগোল্লার প্রোডাকশন সেটা কনস্ট্যান্ট। তো দিনে যদি সে 100টা রসগোল্লা বানায় সেই মিষ্টির দোকান, সে 100টাই রসগোল্লা বানাচ্ছে তখন। তো সেখানটাতে সেই দোকানদার কি করবে? দোকানদার তখন তো পাবে না, মানে মানুষজন বিক্ষুব্ধ হয়ে যাবে দোকানদারের ওপরে যে আমাদের কাছে টাকা আছে অথচ দোকানদার হচ্ছে আমাদেরকে মিষ্টি সাপ্লাই দিতে পারছে না, দোকানদারের উপরে ক্ষোভ হবে। তখন কিছু কিছু লোক এমন করবে যে বলবে তোমাকে আমি 5 টাকা দিতে হবে না রসগোল্লা, আমি তোমাকে 7 টাকা দিচ্ছি, তুমি আমাকে রসগোল্লা দাও। আবার কেউ বলবে না না 7 টাকা কেন, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি 10 টাকা রসগোল্লা দাও। এইবার আবার কেউ বলবে আরে 10 টাকা কেন, আমি তোমাকে 15 টাকা দিচ্ছি, তুমি আমাকে 15 টাকার রসগোল্লা দাও। তার মানে অ্যাকচুয়ালি যে রসগোল্লাটার দাম ছিল 5 টাকা সেটা ক্রমশ এই রকম রেটে বাড়তে থাকলো, কারণ মানুষের কাছে এখন প্রচুর টাকা, মানুষের কাছে প্রচুর টাকা হয়ে গেছে। একটা কথা আছে যে টাকা কথা বলে, সেরকম ব্যাপার যে প্রচুর টাকা হয়ে গেল, তার ফলে কি হলো যে মানুষ যে একটা 5 টাকার জিনিসের জন্য 15 টাকা 10 টাকা খরচ করতে হলো। দোকানদার বলল মজাই মজা। দোকানদার কি করলো? দোকানদার যে রসগোল্লাটার দাম এতদিন 5 টাকা ধরে চলে আসছিল, সেই রসগোল্লাটার দাম 5 টাকা থেকে দাঁড় করিয়ে পরের দিন সেই রসগোল্লাটার দাম করলো কত টাকা? 10 টাকা। তো এই কারণে রেপো রেট আছে। রেপো রেট কি করে? যে ব্যাংকের কাছ থেকে যাতে মানে ব্যাংক যাতে কম সুদে টাকা না দিতে পারে, ধরো আরবিআই কি করলো? আরবিআই ব্যাংক রেপো রেট ধরো 5%, অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি 5%, অর্থাৎ কোনো ব্যাংকে আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে গেলে তাকে 5% হারে সুদ দিতে হবে। এবার সেই হিসেবে যদি ব্যাংক হচ্ছে ওদিকে নিশ্চয়ই ওকে যে পরিমাণ সুদ দিতে হচ্ছে ও তার থেকে নিশ্চয়ই কম পরিমাণ সুদে লোককে লোন দেবে না, ও নিশ্চয়ই দিল 10 টাকা সুদের হারে, মানে 10% সুদের হারে মানুষকে লোন দিতে শুরু করলো। তো যখন রেপো রেট বেড়ে যাবে অটোমেটিক্যালি মানুষকে লোন দেওয়ার যে রেটটা, ব্যাংক যে রেটে মানুষকে রেট দেয় যে বেস রেট, সেই রেটটাও ক্রমশ বেড়ে যাবে, তার ফলে মানুষ লোন নিতে চাইবে না।
এর ফলে কী হবে, মানুষের হাতে আর সেই পরিমাণ টাকা এসে পৌঁছবে না, আর এর ফলে ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি কন্ট্রোল হবে। এরপরে আসি এমএসএফ অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। MSF refers to the rate at which the scheduled banks can borrow funds overnight from RBI অর্থাৎ MSF সেই সমস্ত মানে অর্থাৎ শিডিউল ব্যাংক বলতে কোনো একটা ব্যাংকে লোন দিতে পারে কি হিসেবে, ওভারনাইট মানে কোনো একটা ব্যাংকের ভীষণ এমার্জেন্সি প্রয়োজন একদিনের জন্য। তো এই একদিনের জন্য যে লোন সেইটাকে কি হিসেবে, সেইটা কি রেটে দেওয়া, যে রেটে দেওয়া হয় সেইটাকে কি বলা হয়, এমএসএ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এটা একদিনের জন্য। আর রেপো রেটটাকে কদিনের জন্য দেওয়া হয়, 2 থেকে 14 দিনের জন্য। মানে এ ব্যাংকে 2 থেকে 14 দিনের মধ্যে ব্যাংকে সেই টাকাটা আরবিআইকে শোধ করতে হবে। আর এমএসএফ হলে যে ব্যাংকে সেটাকে ওই একদিনের মধ্যে আবার শোধ করে দিতে হবে। মানে কখনো ব্যাংক মনে করলো যে আমি একদিনের মধ্যে টাকাটা আবার তুলে ফেলতে পারবো, তাহলে আমি এমএসএফ রেটে আরবিআইয়ের কাছ থেকে লোন নেব। পরের পয়েন্ট বলছে ব্যাংকস মে বড়ো ফান্ডস থ্রু এমএসএফ ডিউরিং সেভিয়ার ক্যাশ শর্টেজ অর অ্যাকিউট শর্টেজ অফ লিকুইডিটি। অর্থাৎ ব্যাংকের কাছে যখন টাকা কম পড়ে যায় তখন ব্যাংক মানে এমার্জেন্সি এরকম সিচুয়েশান হলে এই এমএসএফে লোন নিতে পারে। এটা আমরাও করে থাকি। আমাদের হয়তো একদিনের মানে কোনো একটা জিনিসের খুব প্রয়োজন, সেটা সেই মুহূর্তে কিনতে হবে, আমরা কোনো বন্ধুর কাছ থেকে টাকা নিলাম, আর তারপরে আবার যখন পরের দিন টাকা পেয়ে গেলাম তো সেই পরের দিন টাকাটা বন্ধুকে শোধ করে দিলাম, এরকম ব্যাপার। আর এই এমএসএফ সবসময় কি হয়, এমএসএফ সবসময় রেপো রেটের থেকে বেশি হয়। এরপরে আসি ব্যাংক রেট। ব্যাংক রেট ইজ দ্য রেট চার্জড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ফর লেন্ডিং ফান্ডস টু কমার্শিয়াল ব্যাংকস। মানে ওই আরবিআই কোনো ব্যাংকে যে রেটে সুদ দিচ্ছে সেটা ব্যাংক রেট। কিন্তু এখানে রেপো রেট আর ব্যাংক রেটের মধ্যে পার্থক্য কি হয়ে গেল, যে এই ব্যাংক রেটটা তোমার 14 দিনের যখন বেশি, ব্যাংক যখন বলছে যে আমি 14 দিনের মধ্যে শোধ করতে পারছি না, তখন ব্যাংক যে মানে আরবিআই কোনো ব্যাংককে যে হারে সুদ দিচ্ছে সেইটা হয়ে যাচ্ছে এই ব্যাংক রেট। বোঝা গেছে? আর সেই কারণে ব্যাংক রেটও রেপো রেটের থেকে বেশি হয়। এরপরে আসি রিভার্স রেপো রেট। এবার এই জিনিস রিভার্স রেপো রেটের প্রথম পয়েন্ট কি বলছে, দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ দ্য আরবিআই বরোস মানি ফ্রম ব্যাংকস ফর দ্য শর্ট টার্ম ইজ ডিফাইন্ড অ্যাজ রিভার্স রেপো রেট। মানে কি, যে এইটা এমন একটা রেট যেটাতে আরবিআই কোনো ব্যাংকের কাছ থেকে এ টাকা নেয় কোনো শর্ট পিরিয়ডের জন্য। আর কি, দ্য রিভার্স রেপো রেট হেল্পস দ্য আরবিআই গেট মানি ফ্রম দ্য ব্যাংকস ইন টাইমস অফ নিড। মানে যখন আরবিআই টাকার প্রয়োজন পড়ে তখন আরবিআই কোনো ব্যাংকের থেকে টাকা নিতে পারে। ইন রিটার্ন দ্য আরবিআই অফার্স অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেটস টু দেম। যেমন সিআরআর এর ক্ষেত্রে বলা হচ্ছিল যে ব্যাংককে ওটা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হচ্ছে, সেই কারণে সিআরআর এ ব্যাংক যখন আরবিআই এর কাছে জমা দিচ্ছে কোনো টাকা, সেই টাকার উপরে কোনো সুদ হচ্ছে না। কিন্তু ব্যাংক যখন মানে আরবিআই যখন কোনো ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে তখন তো কি হিসেবে নেবে, রিভার্স রেপো রেট হিসেবে। তো এই রিভার্স রেপো রেটে তখন হচ্ছে ব্যাংককে কি করতে হয়, কিছু পরিমাণ সুদ অবশ্যই দিতে হয়। আর কি হয়, দ্য ব্যাংকস অলসো ভলান্টারিলি পার্ক এক্সেস ফান্ডস উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ইট প্রোভাইডস দেম উইথ অ্যান অপরচুনিটি টু আর্ন হায়ার ইন্টারেস্ট অন সারপ্লাস মানি লাইং আইডেল। মানে কি, ব্যাংকের কোনো সময় হয়তো প্রচুর টাকা হয়ে গেল, সারপ্লাস অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টটা কাজে লাগছে না সেটা ওই অলসভাবে পড়ে থাকার থেকে ব্যাংক কি চাইলো, ব্যাংক চাইলো যে সেই টাকাটা কোথাও একটা ইনভেস্ট করতে। তো সেই সারপ্লাস মানিটা কি করতে পারে ব্যাংক, সেইটা আরবিআইয়ের কাছে জমা দিতে পারে। আমরা যেমন আমাদের যে মাইনে বা আমরা যেটা আয় করি মাসে তার থেকে যে সারপ্লাস অ্যামাউন্টটাকে হয় সেটা আমরা ব্যাংকে জমা রাখি। কেন জমা রাখি ব্যাংকে, কারণ আমরা ব্যাংকে রাখলে কিছু পরিমাণ সুদ পাবো সেই টাকার থেকে। সেরকমই ব্যাংকেরও যে পরিমাণ সারপ্লাস অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটাকে ব্যাংক আরবিআইয়ের কাছে জমা রাখে। কেন রাখে, যাতে সে সেই টাকাটার অন্তত কিছুটা ইউজ করতে পারে। মানে নিজের কাছে ফেলে রাখলে তো সেটা ক্রম বাড়বে না, বরং কোনো ব্যাংকে রাখলে বাড়বে। তো কোনো ব্যাংক সেই কারণে কোন ব্যাংকের কাছে রাখে, আরবিআইয়ের কাছে রাখে। তো এইবার আরবিআই তো এবার জমা নিচ্ছে, এবার আরবিআই তো টাকার প্রয়োজন নেই হয়তো সেই সময়। তো আরবিআই কি করছে, আরবিআই বলছে যে আরবিআইকে তো কিছু পরিমাণ সুদও দিতে হবে। এবার ব্যাংক দাবি করতে পারে না যে আপনারা যে রেটে আমাদেরকে লোন দেন তার থেকে বেশি সুদ আমাদেরকে দিতে হবে, তো তা তো হবে না। তাই সবসময় রিভার্স রেপো রেট রেপো রেটের থেকে কম হয়। বোঝা গেল তাহলে?
তাহলে আমরা এবার দেখে নেব যে কারেন্ট জিনিসগুলো কি কি, মানে কারেন্ট রেট কোনটা কতটা। সিআরআর 3%, মানে এখন আমরা ব্যাংকে গিয়ে 100 টাকা জমা দিলে সিআরআর হিসেবে ব্যাংককে আরবিআইকে জমা দিতে হয় 3 টাকা। এসএলআর হচ্ছে 18%, অর্থাৎ নিজের কাছে সঞ্চয় করে রাখতে হয় কোনো ব্যাংকে 18 টাকা। রেপো রেট হচ্ছে 4%, অর্থাৎ 4% হারে কোনো ব্যাংকের যদি এখন টাকার প্রয়োজন হয় সে আরবিআইয়ের কাছ থেকে লোন নিতে পারে। রিভার্স রেপো রেট 3.35%, এই যে বলছিলাম রিভার্স রেপো রেট সবসময় রেপো রেটের থেকে কম হয়, আর এটা তাই থাকে। মানে এখন যদি কোনো ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা জমা রাখতে চায় তো সে সুদ হিসেবে কত টাকা পাবে? 3.35, মানে 100 টাকা রাখলে 3.35 টাকা পাবে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি অর্থাৎ এমএসএফ, অর্থাৎ যদি এমার্জেন্সি কোনো কারণে কোনো ব্যাংকের টাকার প্রয়োজন হয় তাহলে কোনো ব্যাংক কী পাবে, মানে কোন হারে তাকে সুদ দিতে হবে? 4.25% হারে। আর ব্যাংক রেটও এখন কত? 4.25% হারে। তাহলে রেপো রেটটা কি? রেপো রেটটা 2 থেকে 14 দিন পিরিয়ডের জন্য, এমএসএফটা হচ্ছে 1 দিনের জন্য, আর ব্যাংক রেটটা হচ্ছে ওই 14 দিন পিরিয়ডের থেকেও যদি বেশি পিরিয়ডের জন্য কোনো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেয় তখন হচ্ছে তাকে কোন কী হিসেবে দিতে হয়? এই ব্যাংক রেট হিসেবে তাকে সুদ দিতে হয়। আর রিভার্স রেপো রেট অবশ্যই কি? যখন আরবিআই কোনো ব্যাংকের থেকে লোন নিচ্ছে। আর আর এই সিআরআর এসএলআর এগুলো হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যেটা সিআরআর হিসেবে কি করতে হয়? কোনো ব্যাংকে আরবিআইয়ের কাছে লিকুইড ক্যাশ হিসেবেই জমা দিতে হয় আরবিআইয়ের কাছে, আর এসএলআর হিসেবে কোনো ব্যাংকে নিজের কাছেই রাখতে হয়। আশা করি পার্থক্যগুলো বোঝাতে পেরেছি। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সব ব্যাংক ইনফ্লেশন কমানোর জন্য কোন জিনিসটাকে সব থেকে বেশি ইউজ করে থাকে, সেটা হচ্ছে এই রেপো রেট। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকবে। যদি আমাদের ক্লাস সম্বন্ধে কোনো মতামত থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য। আমরা এই সব ভিডিওর আরও পার্ট আনার চেষ্টা করব, আর আনবও অ্যাকচুয়ালি। আর এই আজকে যা যা পড়ানো হলো এই সমস্তটাই আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফের মাধ্যমে প্রোভাইড করা হবে। তো তোমরা পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। তো নমস্কার।